ব্যক্তিবৃন্দ, আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা সরাসরি যারা আমি এখন এই কলেজের প্রিন্সিপাল। এই কলেজ সম্পর্কে যতটা বলতে পারবো, আমি যদি ক্যান্টনমেন্ট কলেজের প্রিন্সিপালকে জিজ্ঞেস করি যে দাউদ কলেজ সম্পর্কে কিছু বলেন, তাহলে আমি যেটা বলতে পারবো, ক্যান্টনমেন্ট কলেজের প্রিন্সিপাল আমার প্রতিষ্ঠান সম্পর্কে বলতে পারবে? মুক্তিযুদ্ধ 1971 সালে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা সরাসরি যুদ্ধ করেছিলেন, যারা এই যুদ্ধের ভয়াবহতা নিজ চোখে দেখেছেন, নিজের জীবনকে বাজি রেখে দেশ স্বাধীনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের কাছ থেকে আমরা যে গল্প শুনবো, তাদের যে স্টোরি শুনবো, এটা শতভাগ সত্য। এটা ইতিহাস ভুল হতে পারে, কিন্তু এই ব্যক্তিগুলো তো আর ভুল না। এই ব্যক্তিগুলো সরাসরি যুদ্ধ করেছিলেন, যা আজকে আমি শুনলাম, এটা আমার জানা ছিল না। ওনার জীবনে কত ঝুঁকি নিয়ে উনি এই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। সবেমাত্র ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, সেই সময় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। গর্বিত প্রাণ, আর যশোরের গর্বিত সন্তান আমি মনে করি। কয়েকজনের ভাগ্য হয়েছে এরকম যুদ্ধে অংশগ্রহণ করার। সুতরাং এরা হচ্ছে আমাদের গর্ব, যাদের বিনিময়ে, লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। আজ আমরা দেশের উন্নতি করছি, আর আমরা বিভিন্ন জায়গায় বড় বড় কর্মকর্তা হয়েছি। আমাদের নিজস্ব সেনাবাহিনী, নিজস্ব ক্রিকেট দল, নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক, সব কিছু আমাদের নিজস্ব। স্বাধীন দেশের যেগুলো থাকা দরকার সেগুলো আমাদের আছে। সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমি যদি এখন 25শে মার্চ সেই ভয়াল রাত্রের কথা বলতে যাই, তাহলে প্রথমেই আসে যে এই রাত কিভাবে আসলো। রাত আসলো 70 নির্বাচনে, যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। পাকিস্তানিদের যে সমস্ত দাম্ভিকতার সাথে এই যে 25-26 বছর তারা শাসন কার্য পরিচালনা করে আসছিল, তাদের জন্য একটা প্রেস্টিজের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতা ছেড়ে দিবে, বাঙালির হাতে ক্ষমতা ছেড়ে দিবে। তখন তো পাকিস্তান ছিল হচ্ছে যে বিশ্বের বুকে একটি রাষ্ট্রকারী রাষ্ট্র, আধুনিক সেনাবাহিনীতে সজ্জিত, তাদের যে অর্থনীতি, তাদের যে রাজনীতি, তাদের সামাজিক অবস্থা, সব দিকে অনেক উন্নত ছিল। কাজেই তারা ভেবেছিল যে এই ক্ষমতা কোনোক্রমেই হস্তান্তর করা যাবে না। এজন্যই প্রথমে যে কাজটা করেছিল যে এই পূর্ব বাংলার নেতাকে, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবকে আগে গ্রেফতার করতে হবে। আমি জানি না যে ওনাদের হত্যার পরিকল্পনাও ছিল, এটা থেকে ফিরে আসছিল আন্তর্জাতিক চাপে। বঙ্গবন্ধুকে প্রথমে 25 তারিখ রাত্রে 1:30টার দিকে গ্রেফতার করবে, গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাবে। তারপর সারা দেশ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আর ঝাঁপিয়ে পড়লো তখনই যখন তাদের বর্বরতা অবলম্বন করলো এই দেশের লোক। কতটা নিষ্ঠুর, কতটা বর্বর, তা 25 তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল। প্রথমেই তারা আঘাত এনেছিল ইকবাল হল, যেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আগে তারা অ্যাটাক করেছিল ঢাকাকে, ঢাকা ক্যাপিটাল সিটি। সেখানে কোথায় আগে আক্রমণ করতে হয়েছিল তারা ভালো মতো জানতো, তাদের তো ছক করা ছিল, প্ল্যান করা ছিল। প্রথমে আঘাত এনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো।
প্রথমত ইকবাল হলে তারা আক্রমণ করেছিল। দ্বিতীয়ত জগন্নাথ হলে হিন্দু ছাত্ররা থাকতো, হিন্দু ছাত্রদের উপরে তারা আক্রমণ করেছে। কারণ তারা জানতে পারলো তখন যে ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করছে, স্বভাবতই হিন্দুদের প্রতি তাদের আক্রমণাত্মক ভাবটা বেশি ছিল। জগন্নাথ হলে তারা আক্রমণ চালিয়েছে। এরপরে সবচাইতে যে জঘন্য আক্রমণ, বর্বরতা, সেটা হলো মেয়েদের হল, লোকে হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকে হলে তারা আক্রমণ করেছিল। সেখানে নির্যাতন চালিয়েছিল মেয়েদের উপরে। ট্রাকে করে অনেক মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল তারা ক্যাম্পে। 25 তারিখ রাত্রে কথা কিন্তু বলছি, আজকে কিন্তু আমরা 25 তারিখ নিয়ে আলোচনা করছি। তারপর আবাসিক যে শিক্ষকদের বাসস্থল ছিল, শিক্ষকদের বাসস্থলে সেখানে আক্রমণ করে, অনেক বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করে। নাম করা শিক্ষক, আমাদের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন কি ঠাকুরতার জন্য নামটা ভুলে গেলাম, জ্যোতির্ময় গৌর ঠাকুরতা, তাই না? জ্যোতির্ময় নাম করা এরকম বেশ শিক্ষক ছিলেন, তাদেরকে তারা হত্যা করেছে। পত্রিকা অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। মানে ঢাকা তখন জ্বলছিল। ঢাকার রাজপথে ট্যাঙ্ক, মর্টার, মেশিন গান, এলএমজি এই সমস্ত দিয়ে তারা অ্যাটাক করেছে। ফার্মগেটে তারা নির্বিচারে জনগণের উপরে গুলি চালিয়েছে। রাজারবাগ পুলিশ লাইনে তারা উপরে অ্যাটাক করেছে। তারপর পিলখানা, যেটা পিলখানা অ্যাটাক করেছে। যে সমস্ত জায়গায় বাঙালি জওয়ানরা ছিল, সেই সমস্ত জায়গায় তারা বুঝতে পেরেছিল যে এখানে বিদ্রোহ হতে পারে, এখানে অস্ত্র নিয়ে তারা বেরিয়ে আসতে পারে, সেই সমস্ত জায়গায় তারা অ্যাটাক করেছে। স্টাফ কোয়ার্টার, আজিমপুর যে স্টাফ কোয়ার্টার ছিল, সরকারি কর্মকর্তারা থাকে, সেখানে তারা আক্রমণ চালিয়েছে। ঢাকা শহরের অন্যান্য বিভিন্ন জায়গায় তারা, যখন সমগ্র জাতি ঘুমে নিমগ্ন, তখন সেই অন্ধকার রাতে আক্রমণ নিরস্ত্র বাঙালির উপর এই আক্রমণ তারা করেছে। আর ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, তারপর খুলনা, বিভিন্ন অঞ্চলে আক্রমণ চলছিল। এই আক্রমণের উদ্দেশ্য ছিল কি, কয়েকটা আমি যেটা অ্যানালাইজ করে দেখলাম, সেটা হলো যে 6 দফা দাবি যে আমাদের ছিল বঙ্গবন্ধু কর্তৃক উত্থাপিত, 6 দফা দাবিকে নস্যাৎ করার হলো তাদের একটা পরিকল্পনা ছিল, যে তারা ক্ষমতা দেবে না, এই 6 দফার এইসব দাবি সব নস্যাৎ করে দিতে হবে। সেই সময় কিন্তু অসহযোগ আন্দোলন চলছিল, জানেন তো? অসহযোগ আন্দোলন শেষ করে দেয়। এরকম যদি নির্বিচারে মানুষ হত্যা করা যায়, মেশিন গান, কামান রাস্তায় নামিয়ে দেওয়া যায়, বাঙালিদের ভয়ে তারা সব নিজেদেরকে গুটিয়ে নেবে এবং আমাদের জন্য এই ক্ষমতায় টিকে থাকা সহজ হবে। এটা তারা মনে করেছিল, এটাই তাদের উদ্দেশ্য। আর সারা বিশ্বে তখন শক্তিশালী রাষ্ট্র যেহেতু ছিল, শক্তির একটা নিজেদের দাপট দেখানো ছিল তাদের আরেকটি উদ্দেশ্য। তারপরে শাসন ক্ষমতা স্থায়ী করো, যে এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে যখন পুরা বাঙালিকে একদম নিষ্পৃষ্ট করা যাবে, তখন আমাদের শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, এটা তারা মনে করেছে। তারপর মেধা শূন্য করা, এই অঞ্চলের যারা মেধাবী, যারা শিক্ষাবিদ ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, তাদেরকে হত্যা করে এই অঞ্চলটাকে পঙ্গু করে দেওয়া ছিল তাদের উদ্দেশ্য।
একটা জাতি তো তখনই আগায় যখন সেখানে বুদ্ধিজীবী থাকে, যখন সেখানে শিক্ষা দীক্ষা থাকে। শিক্ষা দীক্ষায় যখন এগিয়ে যায়, বুদ্ধিজীবীরা দেশকে এগিয়ে নিয়ে যায়, এটা তারা বুঝতে পেরেছিলেন। এই জন্য এখানকার যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে হত্যা করা ছিল তাদের প্রধান উদ্দেশ্য, যে বুদ্ধিজীবীদের হত্যা করা গেলে এই জাতিকে, এই পূর্ব অঞ্চলের মানুষকে দমন করা যায়। এটা ছিল তাদের মেধা শূন্যতা। আর একটা হলো যে ভয় দেখানো, ভীতির সঞ্চার করা। 24 ঘন্টায় ঠান্ডা করে দেবে এইরকম একটা যদি অ্যাটাক করা যায়, আক্রমণ করা যায়, তাহলে ভয় পাবে, বাঙালিরা সাইজ হয়ে যাবে। হ্যাঁ, এটা ছিল আর একটা উদ্দেশ্য। নেতৃত্ব শূন্য করা, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল পূর্ব পাকিস্তানে। এর মানে হচ্ছে যে এদের নেতা হচ্ছে বঙ্গবন্ধু, একে যদি হত্যা করা হয় অথবা একে যদি ধরে নিয়ে আসা হয়, তাহলে তারা আর শক্তি পাবে না, আন্দোলন এমনি এমনি থেমে যাবে, তারা এমনি শেষ হয়ে যাবে। এটা ছিল তাদের উদ্দেশ্য। আর ক্ষমতা, এই যে 25শে মার্চের যে আক্রমণ, এই আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল যে তারা ক্ষমতা হস্তান্তর করবে না। ক্ষমতা হস্তান্তরের নামে যে বারে বারে টালবাহানা করছিল, 3 তারিখে অধিবেশন ডাকার কথা ছিল, সেটা স্থগিত করা হলো। ঢাকায় আসলেন, ঢাকায় আসলেন, এসে তারপরে তড়িঘড়ি করে কোনো মতে মিটিং শেষ করে এখান থেকে চলে গেলেন। এগুলো কিন্তু নির্দেশনার সব কিন্তু এখানে দিচ্ছে। অনেকে মনে করতে পারে, আমাদেরও মনে হয়েছিল, ইতিহাস পড়লে আমাদের মনে হয় যে ইয়ে মনে হয় মানে গণতন্ত্র দিতে চেয়েছিলেন, শাসনতন্ত্র দিতে চেয়েছিলেন। এটা আসলে সব বোকার। এসে জাস্ট এগুলো একটা টোপ পালানো, যেরকম বলে না কথা, টোপ পালানোর টোপ ফেলেছিল। আসল কথা কিন্তু যে তারা ক্ষমতা দিবে না, ক্ষমতা হস্তান্তর করবে না, যেভাবেই হোক টালবাহানা করে একটা ইস্যু তৈরি করে এর মধ্যে সেনাবাহিনী সব এখানে নিয়ে এসে তারা মনে করেছিল যে সেনাবাহিনীকে আক্রমণ করলে বাঙালি, অশিক্ষিত বাঙালি, এখানে কিছু নাই, কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মধ্যে ক্ষমতা দেওয়া যায়নি, সেই ক্ষমতা কেন? এটা ছিল উদ্দেশ্য। সুতরাং তাদের উদ্দেশ্য ছিল যে ক্ষমতা হস্তান্তর না করা। এই ক্ষমতা হস্তান্তর না করার পেছনে যা যা করা দরকার ছিল তাই তারা করে। কিন্তু শেষ পর্যন্ত কি তারা ক্ষমতা রাখতে পেরেছিলেন? বীর বাঙালি 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে তারা বাধ্য হয়েছিল। এদেশ থেকে তারা অপমান অপদস্থ হয়ে যেতে বাধ্য হয়েছিল। এটা আমাদের যোদ্ধার কাছ থেকে যে গল্প শুনলাম, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অনেক অবদান রয়েছে, তিনি নিজেও গিয়েছিলেন। আর এই যে আমরা একটা ধারণা পোষণ করি যে ওখানে গিয়ে খুব যারা গিয়েছিলেন আরামায়েশে অন্যায় জীবন কাটাতেন, ওনার কাছ থেকে শুনলাম উনি কিভাবে কয়েকদিন ছিলেন, কি কষ্ট করেছিলেন। ওখানে যারা ছিলেন তারা অনেক কষ্টেই ছিলেন, তারা ওখান থেকে প্রশিক্ষণ দিচ্ছিলেন, তাদের অবদানও অনেক বড়। সুতরাং মুক্তিযুদ্ধের সাথে যারা সম্পৃক্ত সবারই অনেক অনেক বড় অবদান রয়েছে, এটা অনস্বীকার্য। তো আজকের এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মান্নান সাহেব আসার জন্য আমরা গর্বিত, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আরো আসবেন আমাদের এই অনুষ্ঠানে। আমি আপনাকে শ্রদ্ধা সালাম জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। জয় বাংলা। জয় বাংলা।